নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে আবারও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি দেশের সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে হল সম্ভাব্য পরিবর্তনের সূচনা। 2024 সালের রাজনৈতিক অস্থিরতার পর এই প্রথম বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘিরে দেশ বিদেশে বাড়ছে কৌতূহল ও হিসাব নিকেশ। বিশেষত দিল্লি ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশ কি হবে সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। তবে কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবেও বিবেচিত হচ্ছে বাংলাদেশের এই নির্বাচন। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম সাধারণ নির্বাচন। ফলে দেশের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণের পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও পড়তে পারে এর সুদূর প্রসারী প্রভাব। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ভোট গ্রহণ পর্বে ভোটের হার মাত্র 48%। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনের ফলাফলের দিকে চেয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার 3 শক্তিধর রাষ্ট্র ভারত, চীন এবং পাকিস্তান। গত এক দশকে ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতা ও পারস্পরিক দৃঢ় হয়েছিল আস্থার ভিত্তিতে। নিরাপত্তা সমন্বয়, সীমান্ত ব্যবস্থাপনা, জঙ্গিবাদ দমন, ট্রানজিট ও সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ সব মিলিয়ে এক নতুন উচ্চতায় পৌঁছায় সম্পর্ক। তবে অন্তর্বর্তী সরকারের সময় দু দেশের যোগাযোগে লক্ষ্য করা যায় কিছু শিথিলতা। ফলে নির্বাচন পরবর্তী সরকার কোন নীতিগত অবস্থান নেবে তা নিয়ে কৌতূহল বাড়ছে কূটনৈতিক মহলে। বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এগিয়ে রয়েছে নির্বাচনী ফলাফলে। বাংলাদেশ সবার আগে এবং বন্ধু হ্যাঁ প্রভু নয় স্লোগান তুলে ধরেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এই বার্তায় একদিকে অভ্যন্তরীণ জনমতকে সংগঠিত করার কৌশল, অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতীতে ভারতের সঙ্গে মতপার্থক্য থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বাস্তববাদী অবস্থান নেবে বলে অনেকের ধারণা। এদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক পুনরুত্থান ও আলোচনায় রয়েছে। সরাসরি ক্ষমতায় না এলেও জোট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে দলটি। তাদের আদর্শিক অবস্থান নিয়ে নয়াদিল্লির কিছুটা সতর্কতা থাকলেও সাম্প্রতিক সময়ে দলটি বক্তব্য রাখছে তুলনামূলক নরম সুরে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিও কূটনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে ভবিষ্যতে। নতুন সরকার যদি প্রত্যার্পণের প্রশ্ন তোলে, তবে তা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে রূপ নিতে পারে সংবেদনশীল অধ্যায়ে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার প্রশ্নে কি অবস্থান নেওয়া হবে সেটিও হয়ে উঠবে পারস্পরিক আস্থার অন্যতম মানদণ্ড। দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা জল বন্টন চুক্তি এবং বাণিজ্য ঘাটতির বিষয়টিও নির্বাচন পরবর্তী আলোচনায় পেতে পারে প্রাধান্য। ঢাকা ইতিমধ্যে ন্যায্য ও সমতার ভিত্তিতে সম্পর্কের কথা বলছে, ফলে ভবিষ্যতের কূটনীতি আরও বাস্তববাদী ও লেনদেন ভিত্তিক হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও সংযোগের প্রশ্নে ঢাকার সহযোগিতা অপরিহার্য। তাই দিল্লির প্রত্যাশা বাংলাদেশে একটি স্থিতিশীল, দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, যা বজায় রাখবে আঞ্চলিক শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা। সব মিলিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন শুধু ঢাকার ক্ষমতার পালাবদল নয়, এটি হলো দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এই ভোটের ফলাফল কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিবির ফান্ড সদ্ব্যবহারের ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। রাজ্যের আর্থসামাজিক এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আরও কিছু প্রকল্প জমা দেওয়া হয়েছে এডিবির কাছে। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা শীর্ষক রিপোর্ট প্রকাশ শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে নিজেদের তহবিলের কতটুকু সদ্ব্যবহার করা হচ্ছে তা নিয়ে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। টিআইএফটির কনফারেন্স হলে আয়োজিত দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিবির প্রতিনিধি দল, ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা শীর্ষক রিপোর্টটি প্রকাশ করা হয় এদিনের অনুষ্ঠানে। তহবিল ব্যবহার নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় খুশি এডিবি প্রতিনিধিরা। তহবিল সদ্ব্যবহারের ক্ষেত্রে মোট 21টি রাজ্যের মধ্যে প্রথম 10টি রাজ্যের মধ্যে রয়েছে ত্রিপুরা বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে ফান্ড আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে কিন্তু প্রচুর ফান্ড আমরা নিয়েছি এবং বিভিন্ন খাতে, বিশেষ করে ট্যুরিজম, রোড, ওয়াটারওয়েজ, আদার্স ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে কিন্তু প্রচুর ফান্ড আমরা নিয়েছি।
আজকে ওনারা নর্থ ইস্টার্ন জোনের যে এডিবি ফান্ড নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে তার একটা বই প্রকাশ করেছেন সেখানে। তো সেই বিষয়ে আজকে যিনি ইনচার্জ উনি আজকে এখানে এসছেন, ডাইরেক্টর মহোদয় এখানে এসছেন এবং ওনার ফুল টিম এসছেন। ওনারাও তো ফান্ড যদি দেন, ওনারাও তো দেখবে না কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কোথাও ঠিকভাবে হচ্ছে কিনা ফান্ডের ইউটিলাইজেশন। তো ওনারা খুব খুশি যে এডিবি ফান্ডের যেভাবে আমরা তাকে প্রপার ওয়েতে তাকে ব্যবহার করছি, এবং ওনারা বলছেন যে ত্রিপুরা যেভাবে আমাদের 21টা স্টেটের কথা বলছেন, এটি 21টা স্টেটের মধ্যে আমাদের পজিশন কিন্তু 10-এর মধ্যে রয়েছে এবং খুবই ভালো আমরা ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে। তো সেই দিক দিয়ে আজকে এখানে বৈঠক হলো এবং গতকালও এখানে গতকাল ওনারা এসেছিলেন, চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে ওনারা মিটিং করেছেন। তারা খুব খুশি যে ন্যাচারালি কোনো ব্যাংকের থেকে কোনো ফান্ড দিলে সেটাকে প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা, আর আলটিমেটলি তো রাজ্যের এবং সাধারণ মানুষের জন্য এই ফান্ডের ব্যবহার। এবং আমরা আমাদের কথা বললাম এবং আমাদের যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে কাজ করি সেটাও ওনারা অ্যাপ্রিসিয়েট করলেন। এবং রাজ্যের আর্থ সামাজিক ও অবকাঠামো উন্নয়নের জন্য আরো কয়েকটি প্রকল্প এদিন জমা দেওয়া হয়েছে এডিবির কাছে। নিজেদের সম্পদের উপর ভিত্তি করে শিল্প গড়তে চাইছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো ওনাদের আছেনই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো আছেনই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সমস্ত স্টেটের জন্যই করেন না। তো সেইভাবে আজকে ওনারা আমাদের এতগুলো ফান্ড আমাদের দিচ্ছেন। আগামী দিনে আমরা বললাম আরও কিছু প্রজেক্ট আমরা নিচ্ছি, সেগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্টের মধ্যে একটা পড়ে। তো সেইগুলো আর বিশেষ করে বহু জায়গার মধ্যে আমরা দেখেছি যে পাহাড় এবং মানে নন হিল এরিয়া সব জায়গায় কিন্তু এডিবি ফান্ডের আমাদের ওনারা সাহায্য করছেন। এবং আমি যেটা বারবার বলছি যে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই, সেটা নতুন ত্রিপুরা হবে। আমাদের তো এডিবি ফান্ড বাদেও ওয়ার্ল্ড ব্যাংক থেকেও আমরা নেই, আমরা ইন্দো জার্মান থেকে নেই, জাইকা প্রজেক্ট আছে আমাদের, কিন্তু এডিবি ফান্ড আমাদের জন্য একটা বিশাল। তো ওনারা এসছেন, ওনারা খুব খুশি। এবং আগামী দিন আমাদের মেইন যে এখানে উদ্দেশ্য সেটা হচ্ছে কয়েকটা সেক্টরের উপর আমরা জোর দিয়েছি। ইন্ডাস্ট্রির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা, কারণ ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আমাদের কাছে যে ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব, আমাদের যে রিসোর্স, সেই রিসোর্সকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। এবং যেগুলো নিয়ে আগের সরকার কোনোদিন চিন্তা ভাবনা করেনি, আমরা বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখেছেন ইন্ডাস্ট্রিয়াল স্টেটস আমরা করেছি বহু জায়গায়, এবং পার্কও বানাচ্ছি অনেক জায়গায়। তো সব মিলিয়ে একটা আগামী দিন এটা যেটাকে আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা, সেটা স্যার আজকে আর কয়েকদিনের মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো বেশ কয়েকটি সেক্টর থেকে ঋণ গ্রহণ করে থাকে রাজ্য সরকার। প্রদেয় অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পরে পরবর্তী তহবিল মঞ্জুর করে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ত্রিপুরার অর্থনৈতিক পরিকাঠামোকে যেখানে স্বীকৃতি দিয়েছে নীতি আয়োগ, এই ক্ষেত্রে তহবিল সদ্ব্যবহারের বিষয়টি নিয়ে এবার রাজ্য সরকারের ভূমিকা স্বীকৃতি দিল এডিবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন করার কোনো রায় দেয়নি সর্বোচ্চ আদালত। এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বলে যে প্রচার করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা সম্পূর্ণ বিভ্রান্তকর বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশ রাজ্য সরকারকে দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন করা সম্ভব হবে কিনা তা শুধুমাত্র জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানিতে এই বিষয়ে জবাব দাখিল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। না, এটা তো এখনো সাব জুডিস আছে, এখনো তো সাব জুডিসে এরকম এটাও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটার জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই ডেটে আমরা উত্তর দেব যে বিসি ইলেকশন কেন, ওরা জানে যে বিসি ইলেকশন কেন সম্ভব হয়নি। আমাদের তরফ থেকে তো অসুবিধা ছিল না, আমি তো ক্লিয়ার করে দিয়েছি তাদের কারণে বিসি হয়নি। এটা তো 2016 থেকে, এমন না যে আমাদের সরকার আসার পর। আর বিসি
এরা ইচ্ছে করে দেখলো যে ওই ইস্যুটাকে কিভাবে মানে মানুষকে বিভ্রান্ত করা যায়, সুপ্রিম কোর্টে গেছে, যাক কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে বিসি ওনাদের জন্যই বিভিন্ন সময়ে ওই বিভিন্ন কথা বলছে এবং আলটিমেটলি আপনারা দেখি যে 123টা যে ওনারা বিসি বাড়িয়েছে সেটাকে আবার উইথড্র করলো। তো এদের কারণেই হয়েছে। এখন বলছে একসাথে করতে, আমাদের অসুবিধা নেই, কিন্তু একসাথে আমি কালকে দেখলাম নিউজ পেপারে বেরিয়েছে, কিন্তু এরকম কিন্তু নির্দেশ এখন পর্যন্ত আমার জানা মতে আসেনি। কিন্তু এটা আমাদের জানতে চেয়েছে একসাথে করা যাবে কি যাবে না, সেটাকেও নিয়ে তড়িঘড়ি করে কিছু একটা বলছে, অদ্ভুত লাগছে আর কি। হিন্দি ভাষা সম্মেলনে যোগ দিতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি রাজ্যে আসার কোনো সম্ভাবনা আছে? আসবে নিশ্চয়ই। কি প্রোগ্রাম রয়েছে স্যার? কত তারিখে ওনার প্রোগ্রাম ওই যে আমাদের যে হিন্দি ভাষা সম্মেলন, সেই বিষয়ে। সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে টিটিএডিসি নির্বাচনের পাশাপাশি বিসি নির্বাচনও একসঙ্গে পরিচালনা করতে হবে। এই নির্দেশের ফলে প্রায় 10 বছর পর আবার ভিলেজ কমিটির স্তরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রচার করেছিলেন তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে এই ক্ষেত্রে নির্দেশ নয়, শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সর্বভারতীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ভারত বন্ধকে ঘিরে বৃহস্পতিবার আগরতলায় পিকেটিং করে সিপিআইএম ও অন্যান্য বামপন্থী সংগঠন। এতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সর্বভারতীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ভারত বন্ধে বৃহস্পতিবার সকালে আগরতলায় পিকেটিং করে সিপিআইএম ও অন্যান্য বামপন্থী সংগঠন। এতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। শ্রমনীতি মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ এবং নতুন শ্রম কোডের বিরোধিতাকে কেন্দ্র করে এই কর্মসূচি বলে এদিন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাদের শ্রমিক স্বার্থ বিরোধী, মালিকদের স্বার্থের রক্ষার প্রশ্নে, লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রমকোড তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট। কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট। এই যে রেগার মতো কাজ, যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল, এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায়, যাদেরকে লুট করা যায়, এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে। এর বিরুদ্ধে এই ধর্মঘট। এবং আরও বড় কথা, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে, তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে, যে সংকট তৈরি করেছে, এর প্রতিবাদে ধর্মঘট। এবং এই ধর্মঘটই শেষ কথা না, এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বড় আন্দোলন তৈরি করার জন্য, গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ, সমস্যাপীড়িত মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে। দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে 4টি নতুন শ্রমকোড অর্থাৎ মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা ও পেশাগত সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে। এই কোডগুলোর কারণে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার ও চাকুরির সুরক্ষা দুর্বল করবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ, তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণী তারা আজকে বন্ধ দেখেছে। এবং শুধু শ্রমিকরা না, এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে, আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদাসে পরিণত হবে।
যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে, এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতে বিপন্ন, আরও বিপন্ন হবে। তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট। এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা। এদিন আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় যেমন ওল্ড মোটর স্ট্যান্ড, পোস্ট অফিস, চৌমুহনী, মেলার মাঠ, জিবি বাজার সংলগ্ন এলাকায় লক্ষ্য করা যায় প্রতীকী পিকেটিং। বাম কর্মী সমর্থকদের অবস্থানে যানবাহন চলাচল আংশিকভাবে প্রভাবিত হয় কিছু সময়ের জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন ছিল পুলিশ। তবে দেশব্যাপী এই বন্ধের প্রভাব বিশেষ লক্ষ্য করা যায়নি রাজ্যে। নেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও। তবে রাজ্যের কয়েকটি অংশে বেসরকারি পরিবহন পরিষেবা ও ছোট ব্যবসায় আংশিক প্রভাব পড়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই ধর্মঘটের দিনে কিছু সময়ের জন্য উত্তাপ ছড়ায় রাজনৈতিক ও শ্রমিক মহলে। একদিকে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের অবস্থান, অন্যদিকে সেই কর্মসূচি প্রত্যাখ্যান পাল্টা বিক্ষোভ মিছিল সংগঠিত করে শাসক দল সমর্থিত যুব মোর্চা ও ভারতীয় মজদুর সংঘ। শ্রমকোড বাতিলের মূল দাবিকে কেন্দ্র করে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকালে পাল্টা মিছিল করে ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় মজদুর সংঘ। প্রেক্ষিতে ঘোষিত ধর্মঘটকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে সাময়িক উত্তেজনা লক্ষ্য করা যায় রাজধানী আগরতলায়। ধর্মঘটের আহ্বান প্রত্যাখ্যান করে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে যুব মোর্চা ও ভারতীয় মজদুর সংঘ। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে এই গণতন্ত্রের ভিতরে সকলেরই অধিকার আছে যার যার কথা বলার মতো, কিন্তু আমরা চাইছি যে সাধারণ পাবলিককে যাতে কোনো রকম হ্যাম্পার না করে, সবাই যার যার আলোচনা রাখতেই পারে, তাদের দাবি দেওয়া রাখতেই পারে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ পাবলিক যাতে তারা কোনো রকম হ্যাম্পার না হয়। আমরা শুনেছি যে এখানে দাঁড়িয়ে একটা গসিপিং চলছিল, একটা হ্যাম্পারিং করার একটা প্ল্যান চলছিল। ওই প্ল্যান চলার কারণে আজকে নাগাজলা স্ট্যান্ডের থেকে শ্রমিক ভাইয়েরাও চলে এসছে। তো যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই চলে এসছে, বাস মালিকরাও চলে এসছে, তো সেই কারণে আমাদের যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা আমাকে বললেন যে দাদা মনে হয়েছে সবাই তো এখানে চলে এসছে, কি করা। তো আমি আসলাম, দেখলাম যে ঠিক আছে, গণতান্ত্রিক উপায়ে কেউ যদি মনে করে মিছিল করবে তা তো করতেই পারে, কিন্তু সাধারণ পাবলিক যাতে কোনো রকম হ্যাম্পার না হয় এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি। কোনোদিকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে নাগারজলা থেকে আরম্ভ করে সবকিছুই সকাল থেকেই সবকিছু ঠিকঠাক আছে, আমরা চারিদিকে দেখতে পেলাম। সেই জায়গাতে এখন কর্মনাশা সেই বন্ধকে কেউই সাপোর্ট করে না, সেই কারণে বন্ধ পুরোপুরি একদম অসফল, সেদিক থেকে কোনো নির্দ্বিধায় আমরা বলতে পারি। বিক্ষোভকারীরা মিছিলে শুরু করে পরিক্রমা করেন শহরের প্রধান প্রধান সড়ক পথ। হাতে সংগঠনের পতাকা নিয়ে ধর্মঘটের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। ধর্মঘটকে জনবিরোধী ও অযৌক্তিক আখ্যা দিয়ে এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। বিশেষত দিনমজুর, ছোট ব্যবসায়ী, পরিবহন কর্মী ও ক্ষুদ্র উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। আপনারা দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক দলেরই তাদের কর্মসূচি রাখার অধিকার রয়েছে। যেদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সবসময় বলে থাকেন যে গণতন্ত্র যেন সুস্থ থাকে, সবল থাকে। কিন্তু আজকে সকালে আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি। একটি অটো করে স্কুল ট্রিপে যাচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে, মেলার মাঠের সামনে কয়েকজন হারমাত বাহিনীরা ওই অটোওয়ালাকে মারধর করেছে, বাচ্চাদেরকে অটো থেকে নামিয়ে দিয়েছে, ওদেরকে স্কুলে যেতে বারণ করা হয়েছে। তাই তার বিরোধিতা জানিয়ে আজকে আমরা যুব মোর্চা, বিএমএস, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমেছি। কারণ এই বন্ধ দেখে রাজ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়নকে ওরা রুখতে পারবে না। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বন্ধকে সবাই কিন্তু ধিক্কার জানিয়েছে, রাজ্যের জনগণ ধিক্কার জানিয়েছে। আমরা সকাল থেকে নাগেরজলা, মোটর স্ট্যান্ড, প্রত্যেকটি জায়গায় শহর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাভাবিক জীবনযাপন কিন্তু এখনও চালু আছে। ধর্মঘট ও পাল্টা বিক্ষোভ থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেই জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এই ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসমাগম পর্যবেক্ষণে সক্রিয় ছিল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্রমবর্ধমান চিত্র রাজ্যের সামাজিক বাস্তবতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্যকে। বিষয়টি নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ত্রিপুরায় বাল্যবিবাহের উদ্বেগজনক পরিসংখ্যানকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হলো বাল্যবিবাহ মুক্ত ভারত ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরোধী এক সচেতনতা কর্মশালা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ কেবল একটি সামাজিক কুপ্রথা নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার এবং সামগ্রিক মানব উন্নয়নের পথে বড় বাধা। তবে এর বিরুদ্ধে লড়াই চলছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই বালিকা বিবাহ মুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে যে ক্যাম্পেইনিং চলছে, এই ক্যাম্পেইনিং এর মাধ্যমে আমরা বিগত এক বছর প্রায় অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, হাজারেরও অধিক আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করেছি এবং এর কারণে প্রায় 700-র উপরে বিবাহ আমরা যেখানে আইডেন্টিফাই করে এগুলোকে রোধ করা হয়েছে। তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের। আমরা ধীরগতিত হলেও এগিয়ে চলছি, আমরা আমাদের রাজ্যকে বালিকা মুক্ত বিবাহ মুক্ত করতে পারবো এই আশা নিয়েই আমরা কাজ করছি। এবং আজকেও আমাদের যে সমস্ত দপ্তরের কর্মকর্তারা আছেন ওদেরকে নিয়েই আজকে একটা সেমিনার হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের কাছে যেন এই মেসেজটা যায় যে আমরা যেন বালিকা বিবাহ পুরোপুরি বন্ধ করতে পারি আমাদের রাজ্যে। এই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী 18 বছরের আগে 40.1% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ত্রিপুরায়। দেশের মধ্যে এটি হলো তৃতীয় সর্বোচ্চ হার। এই ক্ষেত্রে 41.6% হার নিয়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং 40.8% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এরপরেই ত্রিপুরার অবস্থান। জাতীয় গড় যেখানে 23.3%, সেখানে রাজ্যের এই পরিসংখ্যান গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় বলে অভিমত সমাজ তত্ত্ববিদদের। এরকম নয়, আমরা করছি, আমরা তো এবার শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, আমরা প্রত্যেকটা মানুষকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চাইছি। আমরা চাইছি আপনারাও এগিয়ে আসুন, আপনারা পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সকলে মিলে যখন আমরা প্রয়াস করবো তখনই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। আর অনেকখানি সুফল আমরা পাচ্ছি, আগের থেকে অনেকখানি কমেছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা পুরোপুরি সফল হব। উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যের তুলনায়ও বাল্যবিবাহের হারে ত্রিপুরার অবস্থান সবচেয়ে শীর্ষে। আসামের বাল্যবিবাহের হার 31.8%, মেঘালয়ে 16.9%, মণিপুরে 16%, সিকিমে 10.8%, মিজোরামে 8% এবং নাগাল্যান্ডে 5.6%। এই তুলনামূলক চিত্র একটি স্পষ্ট সতর্কবার্তা বহন করছে রাজ্যের জন্য। 12-13 বছর বয়সী কিশোরীদের বিয়ে দেওয়ার ঘটনাও উঠে এসেছে কেন্দ্রীয় NFHS এর রিপোর্টে। শুধু প্রত্যন্ত গ্রামাঞ্চলেই নয়, শহরাঞ্চলেও দেখা যাচ্ছে বাল্যবিবাহের প্রবণতা। দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার এবং লিঙ্গ বৈষম্য, এই 4টি কারণকে সমস্যার মূল উৎস হিসেবে এদিন চিহ্নিত করেন কর্মশালায় উপস্থিত বক্তারা। বিশেষজ্ঞদের মতে বাল্যবিবাহ রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন, কন্যা শিক্ষায় বিনিয়োগ এবং নারী ক্ষমতায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।